ইসিকে পিআর ও নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের। পিআরের ভবিষ্যৎ সংসদকে দিতে বললেন ফখরুল। উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এখনও শাপলা প্রতীকে নির্বাচনে যাবার আশা সার্জিসের। জোট কিংবা আসন সমঝোতায় যাবে না হেফাজত, জানালেন মামুনুল। সেনানিবাসের একটি ভবনকে সাব জেল ঘোষণা। হেফাজতে থাকাদের গ্রেফতার দেখালে নিতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। চাকসুতে শেষ দিনে বিরামহীন প্রচারের প্রার্থীরা। ব্যতিক্রমী প্রচারের রাকসু নির্বাচনের পরিবেশে ভিন্ন মাত্রা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত। অধ্যাদেশ বাস্তবায়নে আরও কিছুদিন সময় দিতে চায় আন্দোলনকারীরা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বিশ্ব। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু। মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি। আগামী নির্বাচনে তা আরেকবার প্রমাণ হবে, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নানা সমস্যা আর সম্ভাবনার কথা শুনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার এক পর্যায়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সংসদ সদস্য করার দাবি তোলা হয়। জবাবে মির্জা ফখরুল জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখতে চায় বিএনপি, তাই জাতীয় নির্বাচনে চান সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। বলেন, পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে। আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। দেশে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার হীন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট নিতে মানসিকভাবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী। এ কথা জানিয়েছেন দলটির নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে নির্বাচন ভবনে পুরো কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল ব্রিফিংয়ে এসব কথা জানান। মোহাম্মদ তাহের বলেন, গণভোটের বিষয়ে দলের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে ইসির কাছে। নির্বাচনের আগে গণভোট কমিশনের জন্য পরীক্ষামূলক হবে বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন মতামত জানিয়েছেন জামায়াতের প্রতিনিধিরা।
এ সময় প্রবাসীদের ভোটদান, ভোটার তালিকা জাল ভোট রোধ, নির্বাচনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চায় কমিশন। কিছু ক্ষেত্রে পরামর্শও দিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচনের আগে গণভোট না দিলে দলের অবস্থান কি হবে সে প্রশ্নের স্পষ্ট জবাব দেন দলটির নায়েবে আমির। একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে, আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপি জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচনের আশা ব্যক্ত করেন সার্জিস। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই দাবি করে সার্জিস বলেন, নির্বাচন কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি, বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলাতে আগামী নির্বাচন করবে। নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজত ইসলাম, এমনটাই জানালেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান, এ ধরনের ঘটনা কাম্য নয়, হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না। লিখিত বক্তব্যে তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এই ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে ৫ মে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় সংগঠনটি। হেফাজতে ইসলাম বৃহত্তর অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম। কাজেই হেফাজতে ইসলামের কোন নেতা যদি কোন রাজনৈতিক তৎপরতার সাথে সম্পৃক্ত হন, সেটি তার দলীয় পরিচয় করেন, হেফাজতের পরিচয় করেন না। যখন কোন সুনির্দিষ্ট দায়িত্বশীল পক্ষ থেকে আসবে হেফাজতে ইসলাম, তখন সেই বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য প্রদান করবে। সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। ঢাকা সেনানিবাসে এমইএস ভবনকে সাব জেল ঘোষণার বিষয়ে এই কথা বলেন চিফ প্রসিকিউটর। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও প্রদর্শন করা হয়। আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনার এমন একটি ফোনালাপও শোনানো হয়। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায়। মানুষের মধ্যে ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানা পুলিশ গুলি ছুটতে থাকে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ। এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এই ভিডিওটি দেখায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানিয়েছে সে। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম, কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিন 29 জুলাই শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের কথোপকথনের একটি রেকর্ডিংও শোনানো হয়, যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে।
জামাতের সাথে বসছে, এরপর চট্টগ্রামের উত্তরা, তারপর ব্যাগ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে এবার কিন্তু শুরুতেই দিবা, উপর থেকে গুলি করবা, গলির মাথায় আসা মাত্র। এদিকে ঢাকা সেনানিবাসে এমইএস ভবনকে সাময়িক সাবজেল ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হয় চিফ প্রসিকিউটরকে। তিনি জানান, কোন স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে। তবে সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। এরপর ট্রাইব্যুনাল ঠিক করবেন আসামিদের সাবজেলে নাকি অন্য কোনো কারাগারে পাঠানো হবে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টা তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করবে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়নি আজ। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 21 অক্টোবর। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা, নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বাস্তবায়নের আশ্বাস দেন। এবার কেন্দ্রীয় হল সংসদে লড়ছেন 908 জন। আজ রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা। একদিন পর বুধবার ভোট গ্রহণ। সকাল থেকে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়ান। শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণ ক্যাম্পাসে আসতেছে এবং নির্বাচনী যে আমেজ, সেই আমেজটা অন্তত প্রচারণার মধ্যে তৈরি হয়েছে। নির্দিষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে গিয়ে চিন্তা করতেছি। শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতেছেন। আমার একটি প্রতিশ্রুতি হবে, আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই। শিক্ষার্থীদের যে চাওয়াগুলা, ওইগুলা আমি প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আমি সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। হলে গিয়েছি, বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়েছি, আমি ভালোই সাড়া পাচ্ছি। বিভিন্ন বিভাগ, অনুষদ, ছাত্রাবাস, স্টেশনে ঘুরে ঘুরে ভোট চান ভিপি, জিএস, এজিএস সহ অন্য সব পদের প্রার্থীরা। তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার। আমরা দীর্ঘ 34 বছর ধরে আমাদের মৌলিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি, তো আর সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই যখন আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখন আমাদের সে অধিকারের জায়গা আদায় করে নিতে হবে। কি পয়েন্ট বলতে গেলে আমরা যে 12 মাসে 33 সংস্কার দিয়েছি, সেখানে আমরা আবাসন, যাতায়াত, এরপরে চিকিৎসা, খাদ্য, এরপর আমরা চেষ্টা করেছি যে নারীদের যে অধিকারের জায়গাটা সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। এরই মধ্যে ইশতেহার ঘোষণা করেছে প্রায় সব প্যানেল। শিক্ষা ও গবেষণা উন্নয়ন, শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার, আবাসন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন সবাই। নির্বাচিত হলে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। আমি চাই যে এমন প্রার্থী জয়ী হোক যার মধ্যে লিডারশিপ থাকবে, যার মধ্যে হচ্ছে যে কথা প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা পরিপূর্ণভাবে করার একটা অদম্য ইচ্ছা বা সৎ ইচ্ছা থাকবে। কোনো যারা প্যানেল থেকে দাঁড়িয়েছে তারা যেন ওদের দলের উপর বেস করে যেন আমাদের কোনো না করে। আবাসন সংকট যেন নিরসন করে খুব শীঘ্রই এমন কেমন একটা রুটম্যাপ দেওয়া হোক আবাসন নিয়ে, যেন এটা খুব শীঘ্রই বাস্তবায়ন হয় এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে ভোগান্তি দূর হয় যেন। আগামী বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 908 জন। নির্বাচনে ভোটার সংখ্যা 27,521 জন। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কারো প্রচার গানে গানে, কেউ সেজেছে ব্যতিক্রমী সাজে। নবাব সিরাজউদ্দৌলা থেকে ডোরেমন, কি নেই সেখানে। কেউ হাতে মেহেদি দিয়ে সাজাচ্ছেন ভোটারদের। এভাবেই শেষ মুহূর্তের ব্যতিক্রমী প্রচারণায় জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচার। 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল, প্রচারপত্র নিয়ে। ক্যাম্পাসের প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে প্রার্থীদের। ব্যতিক্রমী এমন সাজে মেতেছে গোটা ক্যাম্পাস। এতে খুশি ভোটার ও প্রার্থীরা। আমি চিন্তা করেছি যে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ গান, এবং আপনারা জানেন যে বাউল আমাদের একদম শেকড়ের সংস্কৃতি।
তো ওই জায়গা থেকে বাউল সেজে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমার ব্লক নম্বর 5, তাই আমার বান্ধবীরাও আসলে আমার প্রচারণা অংশ হিসাবে এবং উৎসব মুখর পরিবেশ করার জন্য সাধারণ শিক্ষার মাধ্যমে এই উৎসব সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকে এই মেহেদি উৎসব। আমরা এই ব্যতিক্রমী প্রচারণাটা করছি যাতে এটা আলাদা অভিনব একটা পদ্ধতি, মানুষ দেখলে সহজেই মনে থাকবে। 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে ভোট এসেছে 16 অক্টোবর। তাতে উৎসাহে ভাটা পড়েনি এতটুকু। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারণার মাত্র একদিন সময় থাকায় দম ফেলার ফুরসত নেই কারো। ক্লান্তহীন তারা চলেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। মাঠ এবং মাটির সাথে আমার কানেক্টেড, সেই আমি আশা থেকে এটা করছি যেন 16 তারিখে কিন্তু রাকসু উন্নয়ন শেষ হয়ে যাবে, কিন্তু 16 তারিখ পরেও আমার ব্যালটটা যেমন মানুষ যত্ন করে রাখে সেই লক্ষ্যে আমার এটা দিচ্ছি। এখন কিন্তু আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত। এখন আমাদের প্রার্থীরা জোরালোভাবে দেখা যাচ্ছে যে ননস্টপ প্রচারণা চালিয়ে যাচ্ছে। রাকসুতে 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ শুরু হচ্ছে আজ থেকে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। রাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত 12টায়। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে এবারের নির্বাচনে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল। তারা আরও জানান অধ্যাদেশের 80% কাজ শেষ হয়েছে। রোডম্যাপের কাজও দেখানো হয়েছে তাদের। অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আছে মন্ত্রণালয়। একই সাথে জানান কাজ দীর্ঘ হওয়ায় সময় লাগছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাই আগামী 3 দিনের মধ্যে অধ্যাদেশ দেওয়া সম্ভব নয় বলে আন্দোলনকারীদের জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। এ সময় উপদেষ্টা তাদের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন। এর আগে ঢাকার 7টি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে ওই 7 কলেজের শিক্ষার্থীরা। তার জায়গা থেকে সে আমাদেরকে বলেছে, বাবা আমাদেরকে ভরসা করতে হবে, আমরা কোনো রাজনৈতিক সরকার না। এই সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে, এখানে মেয়ে শিক্ষার্থীও রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করলাম। ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বিশ্ব। সোমবার 20 জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরই মধ্যে ইসরায়েলে ফিরেছেন তারা। অন্যদিকে শুরু হয়েছে ইসরায়েলিদের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়াও। চুক্তি অনুযায়ী মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি, যার মধ্যে নিজ ভূমিতে ফিরেছেন 250-র বেশি ফিলিস্তিনি। এই উল্লাস বেঁচে ফেরার আনন্দের, এই উচ্ছ্বাস নিজের ভূমিতে ফিরে আসার। সোমবার ইসরায়েলের কাদজিয়াত কারাগার থেকে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়। এদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন ইসরায়েলি কারাগারে। তাদেরই এক অংশ রামাল্লায় ফেরার পর উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়ে যায় ইসরায়েলিদেরও। সব জিম্মিদের মুক্তি নিশ্চিতের পর হস্টেজ স্কয়ার যেন রীতিমতো উল্লাসের ঝড় বয়ে যায়। হামাসের বন্দিদশা থেকে 20 জিম্মির মুক্তির পর আবেগ বাদ মানেনি স্বজনদেরও। প্রথম ধাপে 7 জন এবং দ্বিতীয় ধাপে মুক্তি পান বাকি 13 ইসরায়েলি। রেডক্রসের গাড়িতে তুলে দেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এসব জিম্মিকে। এই সময়টার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। এই স্থানেই দিনের পর দিন আন্দোলন করেছি যেন জিম্মিদের জীবিত ফিরিয়ে আনা হয়। জীবিতদের পাশাপাশি ইসরায়েলের কাছে আরও 28 জিম্মির মরদেহ হস্তান্তরের কথা রয়েছে, যাদের মধ্যে 3 জন বিদেশি নাগরিক। এদিকে বন্দি বিনিময়ের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আজ সবাই খুশি, কারণ দীর্ঘদিনের দুঃস্বপ্নের অবসান হয়েছে। ইসরায়েলি এবং ফিলিস্তিনি সবাই এই দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছেন পিএলওর জ্যেষ্ঠ এক কর্মকর্তা। পিএলওর উপপ্রধানমন্ত্রী হুসাইন আল শেখ জানান,
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পুনর্গঠনের কাজ শুরুর জন্য সহায়তায় প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। 114%. We have released 133 climate-resilient rice varieties. We have mechanized farming with subsidies up to 70%. We have built a robust food distribution system. We are reducing stunting. We are diversifying diets. We are greening our agriculture, protecting soil, water, and biodiversity. I'm very happy that the Nobel Peace Laureates Alliance for Food Security and Peace, which was established by FAO in 2016, and of which I'm proud to be a member, has been recognized as an FAO milestone. I hope it will continue to create more milestones as we go along. But let us speak the truth very clearly. Hunger is not caused by scarcity. It is caused by the failure of the economic framework that we have designed. In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production. It's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress, morality, or human values? We must change the system. Let me propose a few steps. Break the hunger, conflict cycle, stop the wars, start the dialogue, ensure food access in conflict zones. Keep the promises, fulfill the SDG finance commitments, take climate action seriously, and help the most vulnerable, build resilience. Create regional food banks to manage shocks and stabilize supply chains. Create and support local entrepreneurs, particularly youth entrepreneurs, with finance, infrastructure, and global partnership. End export bans. Trade rules must support food security, not undermine it. Ensure access to and development of technology and innovation. বৃহস্পতিবার প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার ইহসানুল কবির জানিয়েছেন, সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল দেওয়া হয়। সে বিষয়টি মাথায় রেখেই ফলাফল প্রস্তুত করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত 26 জুন। লিখিত পরীক্ষা শেষ হয় 19 আগস্ট। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন 12.5 লাখ শিক্ষার্থী। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চটকদার জিপিএ 5 নয়, যার যতটুকু প্রাপ্য তাই দেওয়া হবে। সেই হিসেবে এবার কমতে পারে জিপিএ 5 এর সংখ্যা। এবছর একই দিনে আর অভিন্ন প্রশ্ন হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর। পরিবর্তন আসছে প্রশ্নপত্রের বিষয়াবলীতে। যুক্ত হচ্ছে মানবিক ও মানসিক দক্ষতার প্রশ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে রোববার। দেশে সরকারি, বেসরকারি ও সশস্ত্র বাহিনী সব মিলিয়ে মেডিকেল কলেজ 111টি, আসন 12,000-এর বেশি। আর ডেন্টাল কলেজের সংখ্যা 25টি। ভর্তির সুযোগ পান প্রায় 2,000 শিক্ষার্থী। এমবিবিএস পরীক্ষার পর আলাদা প্রশ্ন ও আলাদা দিনে হয় ডেন্টাল বা বিডিএস ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষা হতে যাচ্ছে একসঙ্গে। ডেন্টালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 600 উপরে সিট খালি প্রাইভেটে। সেই কারণে এটা অভিযোগ আসছে যে যেহেতু ডেন্টাল পরীক্ষাটা খুব দেরি করে হয় এমবিবিএস বা অন্যান্য পরীক্ষার পরে, সেই জন্য
শিক্ষার্থীরা অন্য জায়গায় ভর্তি হয়ে যাওয়ার পরে ডেন্টালে আর ভর্তি হতে আগ্রহী হয় না। তো সেটাকে নিরসন করার জন্য আমরা এটা একই সাথে পরীক্ষাটা করে ফেলবো। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ জ্ঞান ও ইংরেজি মিলিয়ে মোট 100 নম্বরের MCQ পরীক্ষা হয়। প্রশ্নে নতুন করে যুক্ত হচ্ছে মানবিক গুণাবলী, পেশাগত প্রবণতা, উপস্থিত বুদ্ধিমত্তার প্রশ্ন, আর বাড়বে সাধারণ জ্ঞানে। যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এই মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড কতগুলো বিষয় আছে যেটাকে নন কগনিটিভ স্কিল বলা হয়, এগুলো যাদের ভালো আছে সেটা আমরা একটু যাচাই করতে চাই। এই বছর হয়তো এই ধরনের প্রশ্নের সংখ্যা 10% বা 15% হবে, আগামী বছর এটা আরও একটু বাড়বে এবং আমরা পরিকল্পনা যেটা করেছি যে আগামী 3-4 বছর পরে হয়তো মেজরিটি অফ কোয়েশ্চেন্স এই বিষয়গুলো প্রাধান্য পাবে। MBBS ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা সময় পান শিক্ষার্থীরা। এবার সময় কিছুটা বাড়তে পারে। স্বাস্থ্য বিভাগ বলছে মেডিকেল শিক্ষার জন্য যোগ্য শিক্ষার্থী বাছাইয়ে ধারাবাহিকভাবে আরও কিছু পরিবর্তন আনা হবে। রাষ্ট্র চায় তার সেরা সন্তানেরা চিকিৎসক হোক। রাষ্ট্র চায় আমাদের যারা সন্তানেরা আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে যারা মানবিক গুণাবলী সম্পন্ন এবং সেই সঙ্গে তারা মেধাবী, সেই সন্তানেরা যেন চিকিৎসক হয়। এদিকে শিক্ষার্থীরা যাতে নিজের পছন্দমতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সেজন্য অটোমেশন পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে BMDC। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। দেশের 68.2% নারীর উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। পুরুষের ক্ষেত্রে এই হার 45.9%। বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। কারণ বাজারে এই জরিপ নিয়ে আয়োজিত এক সেমিনারে বিশ্লেষকরা বলেন, ভোটারদের মধ্যে এ নিয়ে সচেতনতা বাড়ানো না গেলে ঘোষিত গণভোটে এর প্রভাব পড়বে। জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে জেনজি প্রজন্ম, নারী এবং আওয়ামী লীগের ভোটাররা গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠবে বলেও মত তাঁদের। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চের পর সেপ্টেম্বরে দ্বিতীয় দফার ভোট জরিপ প্রকাশ করে বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সেমিনারে সেই জরিপের তৃতীয় অংশ প্রকাশ করে সংস্থাটি। ভোটার বলেছেন তারা এ অংশে তুলে ধরা হয় পিআর পদ্ধতি নিয়ে পেশাভিত্তিক এবং গ্রাম ও শহরের ভোটারদের মতামত, যেখানে উঠে আসে 68.2% নারীর পিআর সম্পর্কে অজ্ঞতার বিষয়টি। যদি একটা রেফারেন্ডাম হয়, যদি আপার হাউস সম্পর্কে আমরা আপনার সত্যিকার অর্থে মানুষের মতামত জানতে চাই, তাহলে তাকে সেই বিষয়টা সম্পর্কে জানাতে হবে। নারীরা সেটা সম্পর্কে অনেক কম জানেন এবং রুরাল হাউসহোল্ডরা এটা সম্পর্কে অনেক কম জানেন। তো অ্যাওয়ারনেস ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। জরিপে উঠে আসে প্রান্তিক অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় বিএনপি, আর শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে জামায়াত এবং এনসিপি। করাপশন, গুড গভর্নেন্স, এটা ওভারওয়েলমিংলি মানে খুব বড়ভাবে অন্য সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের ইলেকশনে কোনটা উইনিং মেসেজ হতে পারে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক কিংবা না হোক, পার্টি হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থক কিন্তু আগামী নির্বাচনের একটি বড় নিয়ামক। ইনোভেশনের জরিপের তথ্য অনুযায়ী এখনো ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় 32.6% ভোটার। সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশ নারী ও জেনজি প্রজন্মের। সিগনিফিকেন্টলি হায়ার নাম্বার অফ ওমেন আর আনডিসাইডেড। এবং আমরা যদি এখানে দেখি এনসিপির যে সাপোর্ট বেস, তার মধ্যে 53% আর ওমেন। সো এই জায়গায় এনসিপির আরও কাজ করার সুযোগ আছে। যেই পার্টি ম্যানিফেস্টো দিবেন তারা আসলে কি বলবেন, এই আস্থা জোগানোর জন্য যে উনি বলবেন হ্যাঁ আমি অমুক পার্টিকে ভোট দিব, আমার মনে হয় এটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। গত সেপ্টেম্বরে ইনোভেশনের প্রকাশিত জরিপে উঠে আসে ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান 41.3% ভোটার। জামায়াতের প্রতি সমর্থন 30.3%, আর তরুণদের নতুন দল এনসিপিকে ভোট দিতে চান 4.1% ভোটার। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা পেতে পারেন 18.8% ভোট। প্রায়োরিটি কি এই কোশ্চেনে যদি যান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। জানান প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। শিক্ষার্থীরা ক্লাসে হাজির হলেও পাঠদান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ব্যাগ বোঝাই বই খাতা নিয়ে হাজির কোমলমতিরা, তবে শেষ পর্যন্ত ক্লাস শুরুর আর ঘণ্টা বাজেনি। দেশের বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ এমন চিত্র। স্কুলে উপস্থিত থাকলেও ক্লাস নেননি শিক্ষকরা। শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে চলছে তাদের কর্মবিরতি। আমরা আসলে কারো বিপক্ষ নই, প্রতিপক্ষ নই, সরকারের প্রতিপক্ষ নই, আমরা সহযোগী। আমরা চেয়েছিলাম 20% আমাদের বাড়ি ভাড়া। পাবনার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও বন্ধ পাঠদান। শিক্ষার্থীরা আসলেও ক্লাস না করেই সবাই ফিরেছে বাড়িতে। অলস সময় কেটেছে নাটোরের শিক্ষক কর্মচারীদের। মাত্র 500 টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছিল, যেটা আমাদের জন্য খুবই লজ্জার। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। ঝিনাইদহে স্কুল আঙিনাতেই কেটেছে শিক্ষার্থীদের সময়। প্রতিবাদ কর্মসূচির কারণে বগুড়াতেও ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। পুলিশই আমাদের যেভাবে হস্তানাস্তা করেছে, একজন মানুষ গড়ার কারিগর হিসেবে সহ্য করা যায়। শিক্ষক আমাদের ভাইদের এইভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি পালন করছি। অনেক স্টুডেন্ট আসছে ক্লাস করার উদ্দেশ্যে, কিন্তু এসে তারা ক্লাস করতে পারছে না। শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ, চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধি সহ 4টি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বরিশালের শিক্ষকরা। যতদিন পর্যন্ত জাতীয়করণ করানো হবে, আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকব। সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই। হাজিরা খাতায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে ক্লাসকক্ষ ত্যাগ করেন রংপুরের শিক্ষকরা। কবে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে এ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। শিক্ষকরা যদি শিক্ষা জাতি মেরুদণ্ড হয়, তো পক্ষান্তর শিক্ষকই জাতি মেরুদণ্ড, তো তারা যদি পিছায় পড়ে জাতি কীভাবে আগাবে আপনারা বলেন? আজকে টিচারদের ধর্মঘট পালনের জন্য ক্লাস হয় নাই, বাট আমাদের প্রথম পিরিয়ডে আর কি নাম প্রেজেন্টটা হয়েছে। তবে সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। দাবি দেওয়ার সাথে একাত্মতা জানিয়ে বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে ক্লাস নিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, আমরা শিক্ষক হিসাবে এর তীব্র নিন্দা জানাই। এরকম ন্যাক্কারজনক ঘটনা, আর যারা হামলা করেছে তাদের উপযুক্ত শাস্তিও কামনা করি। বার্ষিক পরীক্ষা আসন্ন, তাই ছাত্রদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই মুহূর্তে কোনো কর্মবিরতি বা ধর্মঘট এই জাতীয় কোনো কর্মসূচিতে যাচ্ছি না। আমরা ছাত্রদেরকে ক্লাস করাচ্ছি। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবারে দুর্গাপূজায় 33,500-এর মধ্যে 700 প্রতিমায় অসুরকে দাড়ি পরানোর বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুমার ধর। সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এবারে শারদীয় দুর্গাপূজা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান আয়োজকরা। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময়কে মধ্যপ্রাচ্যের জন্য নতুন ঐতিহাসিক ভোর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর মাধ্যমে সম্প্রীতি এবং স্থায়ী বন্ধনের সূচনা হয়েছে। অন্যদিকে নিজেকে শান্তির পক্ষের মানুষ বলে দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি পার্লামেন্টে প্রবেশ করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করতালিতে স্বাগত জানান নেসেট সদস্যরা।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতে ভূমিকা রাখায় দেশটির পার্লামেন্টে এমন উষ্ণ অভ্যর্থনা পান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় দেওয়া ভাষণে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়কে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যা দেন তিনি। এটি শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয়, এটি সন্ত্রাস ও মৃত্যুর যুগের অবসান। এটি ইসরায়েল ও সমগ্র অঞ্চলের জাতিগুলোর জন্য এক মহান ঐক্য ও স্থায়ী সম্প্রীতির সূচনা বিন্দু। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটাই এক নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আরব দেশগুলোর নেতাদের কারণেই এটি সম্ভব হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তারা একসাথে হামাসকে জিম্মিদের মুক্ত করে বাড়ি পাঠাতে চাপ প্রয়োগ করেছে। এ সময় দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা চায় তেল আবিব। বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে পাওয়া সবচেয়ে বড় বন্ধু। মিস্টার প্রেসিডেন্ট, আপনি শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, আর আমিও। একসাথে আমরা এই শান্তি অর্জন করব, কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় তুমুল হট্টগোল হয়। মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বাধা দেন নেসেটের 2 সদস্য আইমেন ওদে এবং ওফার কাসিফ। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন নেসেটের 2 সদস্যকে। রীতিমতো ঘাট ধরে বের করে দেওয়া হয় তাদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। তালেবান ও পাকিস্তানি সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি সংঘাতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাক আফগানিস্তান সীমান্ত জুড়ে। রোববার আফগান পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানি ভূখণ্ড লক্ষ্য করে কোনো হামলা চালায়নি তালেবান যোদ্ধারা। সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে সংঘাত বন্ধে সম্মত হয় কাবুল। এর আগে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয় 2 দেশের সেনা এবং যোদ্ধাদের। আফগানিস্তানের 58 পাক সেনা হত্যার দাবির বিপরীতে 200-রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করে ইসলামাবাদ। সংঘাতের জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। চলতি বছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেয়েছেন 3 জন। তারা হলেন জোয়েল মোকার, ফিলিপে অ্যাজিউন ও পিটার হাওয়াইট। সোমবার তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক পান জোয়েল মোকার। অন্যদিকে সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের জন্য বাকি অর্ধেক পান ফিলিপে অ্যাজিউন ও পিটার হাওয়াইট। বিবৃতিতে নোবেল কমিটি জানায়, গবেষণায় উঠে এসেছে সব সময় প্রবৃদ্ধি হবে এটা কখনোই নিশ্চিত ধরে নেওয়া যায় না। মানব সভ্যতার ইতিহাসে প্রবৃদ্ধি নয়, বরং স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা। নোবেল জয়ীদের গবেষণায় দেখা গেছে, এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে সম্ভাব্য হুমকিগুলো চিহ্নিত করে তা মোকাবেলা করতে হবে। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।